ভারতে মার্চ মাস মানেই বছর শেষে টাকার হিসাব নিকাশের শেষ পরীক্ষা। প্রাইভেট কোম্পানি থেকে শুরু করে সরকার সবার ওপরেই চাপ থাকে। কোথাও ট্যাক্স জমা দিতে হবে, আবার কোথাও স্টাফদের বেতন মেটাতে হবে, আবার বছরের অ্যাকাউন্ট ক্লোজ করাও বাকি। এই সময়টায় দেশের অর্থনীতির রিমোট কন্ট্রোল মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওপরেও অনেক চাপ থাকে। ফলে সাধারণভাবে মার্চ মাসে ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে খুব একটা বৃদ্ধি দেখা যায় না, বরং অনেক সময় তা কমেও যেতে পারে। কিন্তু এবারের মার্চ বলাই বাহুল্য যেন চিত্রটা একেবারেই উল্টে গেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী টানা 3 সপ্তাহ ধরে ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ প্রায় $4.5 বিলিয়ন করে বেড়েই চলেছে, আর এখন সেই ভাণ্ডার দাঁড়িয়েছে $658 বিলিয়ন। এই জায়গায় দাঁড়িয়ে একটাই কথা মনে হয় যে ভারত যেন নিজের অর্থনৈতিক ইতিহাস নতুন করে লিখতে শুরু করেছে। আর এখানেই শেষ নয় বন্ধুরা, ভারতের গোল্ড রিজার্ভও বাড়ছে নিয়মিত। আর রুপির যা অবস্থা, আগে যেখানে ডলারের সঙ্গে লড়াইয়ে পিছিয়ে পড়তো, এখন সেটা যেন উল্টো ছন্দে এগিয়ে চলছে। কারণ গত 6 বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে রুপির এই জার্নি। একটা দেশের মুদ্রা শক্তিশালী হওয়া মানে শুধু একটা সংখ্যা বাড়া নয়, এটি জাতীয় আত্মবিশ্বাসের একটি প্রতীক, দেশের অর্থনৈতিক শক্তির একটি প্রতিচ্ছবি। সম্পূর্ণ ডেভেলপমেন্ট কি তা জানবো আমরা আজকের এই ভিডিওতে। কিন্তু এইরকমই তথ্যভিত্তিক ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু সময় বের করে একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিন, কারণ আপনার এই ছোট্ট রেসপন্স আমাদের নতুন নতুন কন্টেন্ট বানাতে ভীষণ উৎসাহ দেয়। আসলে এখন ছবিটা একবারে পরিষ্কার। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় টাকা বা রুপিকে দুর্বল করার যতই চেষ্টা করুন না কেন, সেটা আর সফল হওয়ার কোনো সম্ভাবনা এখন নেই। ট্রাম্প যখন থেকে ক্ষমতায় এসেছেন তখন থেকে তিনি একাধিকবার বিভিন্ন দেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন, অনেকবার প্রেস কনফারেন্সে এই বিষয়গুলি তুলেওছেন। রিসেন্টলি একটি প্রেস কনফারেন্সে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করেই তিনি বলে বসেন যে ভারতের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু সেই দেশ আমেরিকার ওপরে ভারী ট্যারিফ চাপায়, তাই আমরাও ভারতের ট্যারিফ চাপিয়ে সেই ক্ষতিপূরণ আদায় করব। এই কথা তখনকার জন্য যতটা না চমকে দিয়েছিল, তার চেয়েও বেশি প্রভাব পড়েছিল বিশ্বের অর্থনীতিতে। ট্রাম্প বিভিন্ন দেশের ওপর যখন একের পর এক ট্যারিফ বসাতে শুরু করেন, তখন বিশ্বজুড়ে বড় বড় ইনভেস্টররা হুড়মুড় করে তাদের টাকা বের করে নিতে শুরু করেন, যার প্রভাব পড়ে আন্তর্জাতিক শেয়ার মার্কেটে। আর ভারতের ব্যতিক্রম ছিল না। ভারতের শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা একসাথে তুলে নেওয়া হয়, আর তার ফলাফল স্টক মার্কেট এমনভাবে ধসে পড়ে যা গত 30 বছরও দেখা যায়নি। এই পরিস্থিতির কারণে ভারতীয় রুপির ভ্যালুও কমতে থাকে, কারণ বাজারে যখন আস্থা কমে যায় তখন কারেন্সির ওপরেই চাপ পড়ে। আর শুধু ভারত নয়, বিশ্বের প্রায় সব দেশের মুদ্রাই এক ধাক্কায় নিচে নেমে আসে। অথচ ট্রাম্প এসব করেছিলেন আমেরিকার অর্থনীতি বাঁচানোর নামে। কিন্তু বাস্তবতা কি? রিপোর্ট বলছে তার এই নীতির ফলে আমেরিকার নিজেরই প্রায় $4 ট্রিলিয়ন ক্ষতি হয়ে গেছে। মানে ব্যাপারটা হলো, যিনি দুনিয়ার টাকা সামলাতে গিয়ে খেল দেখাতে গিয়েছিলেন, তার নিজেরই অর্থনীতির কোমর ভেঙে গেছে, আর তার প্রভাব পড়েছে পুরো বিশ্বের অর্থনৈতিক কাঠামোর ওপর। কিন্তু ঠিক এই অশান্ত সময়ের মাঝেও এমন একটি খবর এসেছে যেটি সত্যি গর্ব করার মতো একটি খবর। খবরটা হলো, এই মাসের টানা 3য় সপ্তাহেও ভারতের বৈদেশিক ভাণ্ডার বেড়ে গিয়ে $658 বিলিয়ন ছাড়িয়ে গেছে, যা গত 4 মাসের মধ্যে সবথেকে উঁচু স্তরে পৌঁছেছে। গত কয়েক মাস ধরেই ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা বৈদেশিক মুদ্রা ভাণ্ডার বারবার ওঠানামা করছিল, কিন্তু এই প্রথম গত 4 মাসে এমন এক পর্যায়ে পৌঁছেছে যেটা গোটা দেশের বুক গর্বে ফুলিয়ে দিয়েছে। আর এই রিজার্ভের গুরুত্ব কতটা সেটা বোঝার জন্য একটা সাধারণ উদাহরণেই পরিষ্কার হয়ে যাবে। ভাবুন, ভারত একটি বিশাল পরিবার, আর সেই পরিবারের তিজোরির দায়িত্বে রয়েছে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই তিজোরিতে মূলত 2 ধরনের টাকা থাকে, একটি আমাদের দেশীয় টাকা অর্থাৎ ভারতীয় রুপি, আর একটি বিদেশি মুদ্রা যেমন ডলার, পাউন্ড ইত্যাদি। এবার ধরুন আপনাদের পরিবারে কেউ আমেরিকায় কাজ করে, কেউ দুবাইয়ে ব্যবসা করে, আবার কেউ লন্ডনে আছে। তাদের আয় ডলারে, দিরহামে বা পাউন্ডে হয়। তারা আপনাদের দেশে টাকা পাঠায়, আর সেই টাকা তিজোরিতে জমা হয়। এই জমা টাকাগুলোই আমাদের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার। এই টাকাগুলি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ধরুন দেশের জন্য গাড়ি, মোবাইল, তেল বা বিদেশি ওষুধ কিনতে হলে সেটা তো ডলার বা ইউরোতেই পেমেন্ট করতে হবে। তখন আরবিআই সেই জমা রাখা বিদেশি মুদ্রা থেকেই টাকা খরচ করে। এই রকম ভাবে যখন ভারতের এক্সপোর্ট বাড়ে, মানে বিদেশে পণ্য বা সার্ভিস বিক্রি হয়, তখন সেখান থেকে যে টাকা আসে অর্থাৎ ডলার, ইউরো, পাউন্ড, তা আরবিআই জমা রাখে, আর সেই এক্সপোর্টারদের ভারতীয় রুপিতে টাকা দিয়ে দেয়। এইভাবেই ভারত ধীরে ধীরে তার বিদেশি খাজানা বাড়াতে থাকে, আর এই খাজানার জোরেই আজ ভারতের অর্থনীতি অনেকটাই নির্ভরযোগ্য এবং শক্তিশালী হয়ে উঠেছে। তবে একটি জিনিস আমাদের সবাইকে বুঝতে হবে, যদি দেশের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার কমে যায় তাহলে ভারতের অর্থনৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়তে পারে, কারণ তখন আমরা সহজেই বিদেশ থেকে জিনিসপত্র কিনতে পারবো না। সেই কারণেই আরবিআই খুব বুদ্ধিমত্তার সঙ্গে এই রিজার্ভগুলি জমিয়ে রাখে, একটা সেভিংসের মতো। সাধারণত মার্চ মাসে এই রিজার্ভ খুব একটা বাড়ে না, কারণ এটি হলো একটি ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষ মাস, যেখানে কোম্পানিগুলি নিজেদের খরচই অনেক বেড়ে যায়, ট্যাক্স, স্যালারি, অ্যাডজাস্টমেন্ট, এই সব কিছু মিলিয়ে। কিন্তু এইবার যেন পুরো চিত্রটাই পাল্টে গেছে। না মার্কিন ট্যারিফের কোনো প্রভাব পড়েছে,
না অস্থির পরিস্থিতিগুলি ভারতের মুদ্রা ভান্ডারকে দমাতে পেরেছে, বরং মার্চের মধ্যেই রেকর্ড গ্রোথ দেখা গেছে। স্ক্রিনে দেখুন এই ডেটা মার্চ 2024-এর, যেখানে এই মাসে 3বার ভারতের ফরেন রিজার্ভ বেড়েছিল। প্রথমবার $10.5 বিলিয়ন, দ্বিতীয়বার কয়েক বিলিয়ন এবং তৃতীয়বার $3 বিলিয়ন, অর্থাৎ এক মাসে মোট $13.5 বিলিয়ন মতো বৃদ্ধি। তাতে রিজার্ভ পৌঁছেছিল প্রায় 645 বিলিয়নে। কিন্তু এবার যদি মার্চ 2025-এর দিকেই তাকাই, তাহলে দেখা যাচ্ছে প্রথম সপ্তাহে 15 বিলিয়ন, দ্বিতীয় সপ্তাহে 3 বিলিয়ন এবং এই সপ্তাহে প্রায় $4.5 বিলিয়ন বৃদ্ধি পেয়েছে এবং সব মিলিয়ে $658 বিলিয়ন রিজার্ভ ছাড়িয়ে গেছে। এখানে খেয়াল করার মতো বিষয় হলো যে গত বছর মার্চে যেখানে 13 বিলিয়নের মতো রিজার্ভ বেড়েছিল, এবার সেটা প্রায় 1.5 গুণ বেড়ে $20 বিলিয়ন পৌঁছেছে। আর শুধু ফরেন রিজার্ভই নয়, ভারতের গোল্ড রিজার্ভও বাড়ছে। তার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও আবারও ভারতমুখী হতে শুরু করেছে, যার কারণে যে ভারতীয় টাকা একসময় 87.5 টাকা ছুঁয়েছিল পার ডলারে, সেটা এখন হয়ে দাঁড়িয়েছে 85.5। এই বৃদ্ধি মোটামুটি 2%-এরও বেশি এবং এই পরিমাণ উন্নতি শেষবার নভেম্বর 2018-তে দেখা গিয়েছিল। অর্থাৎ গত 6 বছরে এই প্রথম রুপির সবথেকে শক্তিশালী কামব্যাক আমরা দেখলাম। এখন আপনাদের কি মনে হয় যে এইভাবে চলতে থাকলে ফরেন রিজার্ভ কি এইভাবে আরও উপরের দিকে উঠে যাবে? আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।